আমরা বিএনপির পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিরোধী দলকে আমরা শত্রু না ভেবে বন্ধুই ভাববো। তারা আমাদের রাষ্ট্র পরিচালনার সহযোগী হিসাবে আমাদের ভুল ত্রুটি থাকলে তারা ধরিয়ে দেবেন এবং তারা গঠনমূলক সমালোচনা করবেন সরকারি কর্মকাণ্ডে, এটাই আমরা আশা করি। এবং জামাত ইসলামী অতীতে আমাদের মিত্র ছিল, সুতরাং তাদের সাথে আমাদের সুন্দর সম্পর্ক রাখা খুব কঠিন একটা হবে না বলে আমি মনে করি। নির্বাচন একেবারেই সুষ্ঠু হয়েছে। আমার চেয়ে বেশি নির্বাচন কেউ বিএনপিতে করে নেই, 10টা নির্বাচন করেছি। এটি সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে আমি মনে করি। আর জামাত যে সকল অজুহাত দিচ্ছে, এটি বাংলাদেশের চিরাচরিত। এই নির্বাচনে হেলে গেলে এসব কথা বলা হয়। তাদের জনগণের উপর কৃতজ্ঞ থাকা উচিত। 77টি আসন তো তাদের ধারণারও বাইরে, আমাদেরও ধারণার বাইরে। এর আগে তারা আসন পেয়েছে সর্বোচ্চ মাত্র 18টি, সেই জায়গায় 77টি আসন, এটি তাদের জন্য বিস্ময়কর ফলাফল বলে আমরা মনে করি। যদিও তাদের এই ফলাফলে আওয়ামী লীগ পতিত সরকারের সমর্থকরা তাতে যোগান দিয়েছে, তারপরও তারা তো এই ভোট তারা পেয়েছে। সুতরাং তাদের আর এই ভোটটা হলো অ্যান্টি বিএনপি ভোট। আমাদের উপরে যে কিছু কিছু চাঁদাবাজির অভিযোগ রয়েছে কিংবা দখলবাজির যে অভিযোগ রয়েছে তার অধিকাংশই সত্য না, কিন্তু তারপরেও এটি জনমনে কিছুটা প্রভাব ফেলেছে, যে কারণেই জামাতের প্রার্থীরা যেসব আসনে হেরেছে অল্প ভোটে হেরেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করে বিএনপির উপরে। আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে বাংলাদেশি জাতীয়তাবাদকে অনুসরণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি, তাহলে আওয়ামী লীগ চিরতরের জন্য বাংলাদেশের দল থেকে মুছে যাবে। আর আমরা যদি আওয়ামী লীগকে অনুসরণ করার চেষ্টা করি বা কার্যক্রমে বা আমাদের কোনো নেতা বা কর্মী ভুল পদক্ষেপের কারণে যদি জনগণ আমাদের উপরে বিরক্ত হয়, আওয়ামী লীগের উপরে যেরকম ক্ষিপ্ত হয়েছিল তার সেরকম যদি আমাদের উপরও ক্ষিপ্ত হয়, তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে। সুতরাং আগামীতে বাংলাদেশ কেমন চলবে, অর্থনীতি কেমন হবে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কিনা, এটা পুরোপুরি বিএনপির উপর নির্ভর করে এবং এখানে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্ররূপে দেখতে চাই এবং বিএনপি আমাদের যে নির্বাচনী ইশতেহার দিয়েছি বা এই যে 31 দফা আমাদের কর্মসূচি, সেগুলো পূরণ করার জন্য যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, বিএনপিরও সাথে সাথে ভবিষ্যৎ উজ্জ্বল। আর রাষ্ট্র পরিচালনায় যদি আমরা ব্যর্থতার পরিচয় দেই বা যে দুর্বৃত্তায়ন হয়েছে অতীতে সেটি থেকে দেশ থেকে মুক্ত করতে না পারি, তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে। তবে আমার মনে হয় যে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত, তারা আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিতে চায় এবং আশা করি আমরা আগামী দিনগুলোতে বিএনপি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। বাংলাদেশ নিয়ে যারা নেতিবাচক ধারণা পোষণ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের চমৎকার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সকল পরাশক্তি প্রতিবেশী রাষ্ট্রের ভ্রুকুটি উপেক্ষা করে বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছে এবং তারা যে ভোট দিতে জানে এটাই প্রমাণিত হয়েছে। এই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে বিএনপি আবারও তাদের জনপ্রিয়তার দাবিকে প্রতিষ্ঠিত করেছেন এবং জামাত অনেকগুলো সিট পেয়েছে। বোঝা যাচ্ছে যে নির্বাচনটি অত্যন্ত ফেয়ার হয়েছে। নির্বাচন ফেয়ার হওয়ার প্রধান কারণ হলো যারা নির্বাচনে অতীতে গণ্ডগোল করতো তারা প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে আছে। এই কারণেই এই নির্বাচনে কোনো গণ্ডগোল হয়নি। আমার জন্য এই নির্বাচনটি ছিল 10ম নির্বাচন। আমি এর মধ্যে 7টিতে জয়লাভ করেছি আর 3টিতে আমাকে নিজের ভোটই দিতে পারিনি। তারা আমাকে গৃহবন্দী করে কিংবা জেলে রেখে নির্বাচন করেছেন। তো আমি অত্যন্ত আনন্দিত। লালমোহন তজুমুদ্দিনবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন এবং যে কারণে আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অতীতে নির্বাচিত করেছেন। এই নির্বাচনটি দেখে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে নিশ্চয়ই চমৎকার ভবিষ্যৎ রয়েছে এবং আগামী দিনে গণতন্ত্র যদি শক্ত ভিত্তির উপর আমরা দাঁড়া করাতে পারি, যদি এরকম আরও 2টি নির্বাচন হয়, 5 বছর কাটাতে পারে, 5-10 বছর যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এই দেশে চালু থাকে, তাহলে বাংলাদেশ অর্থনীতিতে অনেক উন্নতি করবে এবং সারা বিশ্বের দরবারে একটা মর্যাদাকর আসনে অবস্থান করতে পারবে বাংলাদেশ। এই একটি দল না থাকায় বাংলাদেশে 2টি দল, বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ না থাকায় আওয়ামী লীগের ভোটাররা অধিকাংশই জামাতের পক্ষে ভোট দিয়েছে এবং ভোটের প্যাটার্ন দেখে মনে হয় যে নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু হয়েছে। আমি নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা কোনো ধরনের জাল ভোট দেওয়ার সুযোগও কাউকে দেয়নি। আমি এই 10টি নির্বাচনের মধ্যে এটিকে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে আমি মনে করি এবং এই নির্বাচনে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, দেশের জনগণ সবাই মিলে ইতিবাচক ভূমিকা রেখেছে, যে জন্য বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি অত্যন্ত মজবুত হয়েছে। আজকে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, সমস্ত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, আজকে জুলাইয়ের প্রোডাক্ট। আমরা জুলাই নাই, আমরাও নাই।
জুলাই আছে, আমরা আছি, জুলাই আছে, সরকার আছে, জুলাই আছে, বিরোধী দল আছে, জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয়, দিব ইনশাআল্লাহ। কালকে এই জায়গায় দাঁড়িয়ে জুলাই শহীদ পরিবার এবং যোদ্ধাদের সাথে আমাদের একটা বৈঠক ছিল। সেখানে আমার প্রিয় সহকর্মী সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছে, আগামীর আন্দোলনের সাথে নয়, সামনে থাকবো আমরা ইনশাআল্লাহ। আমিও কথা দিচ্ছি, সামনে পাবেন ইনশাআল্লাহ। যতদিন সংসদের ভিতরে জাতির জন্য অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের থাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে এক সেকেন্ডও নয়। যখন দেখবো আর কোনো কিছু করার নাই, তখন সেলিউট, কালু সালামা, হে সংসদ, আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেলাম। কিন্তু এর আগে এই সংসদের জমিদারিও কারো মানবো না এবং কারো কাছে বন্ধক দেব না। অনেকে বলছেন আন্দোলন শুরু করতে হবে, এটা কি? এটাও আন্দোলনের অংশ। যেদিন আমরা নোটিশ মুভ করেছিলাম যে সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে, আলোচনার পর যখন 2/3 মেজরিটির গরম গায়ের কারণে আমাদের গায়ের জোরে এটাকে নাকচ করে দেওয়া হলো, আমরা সেদিন সংসদ থেকে বের হয়ে এসেছিলাম। এসে বলেছিলাম জনগণের রায় নিয়ে, রায় বাস্তবায়নের জন্য এখানে এসেছিলাম। অন্যায়ভাবে এই রায়কে পদদলিত করা হয়েছে। এখন জনগণের রায় নিয়ে আবার জনগণের পার্লামেন্টে আমরা চলে যাচ্ছি। এরপরে আপনারা দেখেছেন এর প্রতিবাদে বিক্ষোভ সভা হয়েছে, মিছিল হয়েছে, সারা দেশে এখন আন্দোলন চলছে। শুরু হবে কি? শুরু তো হয়েই গেছে। এখন তিলে তিলে সেই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই আন্দোলন ন্যায্য আন্দোলন। এই আন্দোলন কোন সুবিধাবাদী আন্দোলন নয়, ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার জন্য নয়। এই আন্দোলন 70 ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে, শহীদদের রক্তের সাথে আমাদের ওয়াদা বাস্তবায়ন করার জন্য, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই আন্দোলন ইনশাআল্লাহ সফলতার প্রান্ত সীমায় গিয়ে থাকবে, এর আগে নয়। এবং সেই আন্দোলনের সফলতা নিয়ে আমরা করে ফিরব। আপনারা শুধু পাশে থাকবেন। দেশবাসী, এই আন্দোলন আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আমরা আমাদের সন্তানদেরকে কারো গোলাম বানাতে চাই না এবং কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে জাতির উপর ফ্যাসিজম হিসাবে, তাও আমরা বরদাস্ত করব না। রাজনীতির এই দুষ্ট চক্র ভেঙে দিতে হবে। একজনের বদলে আরেকজনের প্রশংসায় সংসদের 1/3 সময় ব্যয় হবে, এটা আর আমরা শুনতেও চাই না, দেখতেও চাই না। প্রশংসা হবে জনগণের, সংসদের ভিতরে কথা হবে জনগণের সমস্যা নিয়ে, সেখানে বসে খোলা মনে সমাধান বের হয়ে আসতে হবে। এইটাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর চর্চা হোক সংগঠনের, সংসদের ভিতরে আমরা এটা চাই না। কিন্তু আমরা ফেসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে 2-1 আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। আমরা তাদেরকে বলি, জিহ্বা সংযত করুন। এই মনোভাব এবং আচরণ দেখাবেন না। জুলাই যুদ্ধের মধ্য দিয়ে যেই প্রজন্ম, যেই দেশ গড়ে উঠেছে, এই দেশ কারো চক্রাঙ্গানির পরোয়া করে না। অতীতে যারা এই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। সে পথেই তো আসছেন। বাইরে তো আপনাদের পদাচারণা দেখছি না, সবকিছু কুক্ষিগত করছেন। বাংলাদেশ ব্যাংকে অভ্যুত্থান করার পরে এখন দেশের সবচেয়ে বড় ব্যাংক, এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। যে ব্যাংক দেশের রিমিটেন্সের 32% একা আহরণ করে, এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। সাবধান করে দিচ্ছি, এইটাকে দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন ব্যাংকগুলোকে একটার পর একটা, জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আমি দেশের ব্যাংকের মূল মালিক জনগণকে বলবো, জেগে উঠুন, আওয়াজ তুলুন, ওদের কদর্য চেহারা জাতির সামনে উন্মুক্ত করে দিন, থামিয়ে দিন।
থামিয়ে দিতেই হবে ইনশাআল্লাহ। আমরা আবারও কথা দিচ্ছি, শুধু রাজনীতির পট পরিবর্তন নয়, সংস্কৃতির আমূল পরিবর্তনের জন্য আমাদের এই লড়াই। অপসংস্কৃতি যেখানে, সেটা ব্যাংকিং সেক্টর হোক আর যেখানে হোক, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষা ব্যবস্থায়, তারপরে দেশের আইন অঙ্গনে, যেখানেই হোক, ইনশাল্লাহ আমরা বসে বসে আঙ্গুল চুষবো না। আমরা জনগণের সাথে থাকবো, জনগণকে সাথে নিয়ে তার মোকাবেলা করবো ইনশাল্লাহ।